ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের পঞ্চম অধ্যায়টি। পঞ্চম অধ্যায়টি কি না, কারক, বিভক্তি, অনুসর্গ। দেখো এখানে লেখা আছে পার্ট টু। পার্ট টু বলতে এটা আমাদের এই কারক বিভক্তির উপরেতে দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে মূলত কারক সম্বন্ধে একটা সাধারণ আলোচনা করা হয়েছে। কারকের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কখন কিভাবে কারক নির্ণয় করব ইত্যাদি সম্বন্ধে বলা হয়েছে, যেগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো। আজকে আমরা মূলত কারকের শ্রেণীবিভাগের অন্তর্গত বিভিন্ন কারকগুলো আলোচনা করব। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম বাংলা ব্যাকরণের কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে না, বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা, অর্থাৎ যে কাজটা করে সেই কর্তা। অর্থাৎ মানে সব কাজই তো একটা কেউ না কেউ করে, ব্যক্তিহীন কোনো কাজ হয় না। যদি এমনকি ঘুম, সেটাও কোনো না কোনো ব্যক্তিই করছে। আমরা অনেক সময় বলি কুম্ভকর্ণের তোর তো কাজ নেই, কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছিস। কুম্ভকর্ণের ঘুম ওটাও তো একটা কাজ, সেও কুম্ভকর্ণ করেছে তো, বা যাকে বলছি সেও করছে। অর্থাৎ সমস্ত কাজ কোনো না কোনো ব্যক্তিই করে, যে ব্যক্তি করছে সেই হচ্ছে কর্তা। সুতরাং কর্তাটা হচ্ছে একটা নামপদ। মূলত এই কর্তা মূলত বিশেষ্য হতে পারে বা কোনো সর্বনাম পদ হতে পারে। আমাদের বাংলা ব্যাকরণেতে যে 5টা পদ রয়েছে, কর্তার স্থানেতে মূলত কোনো বিশেষ্য বা ব্যক্তিবাচক বিশেষ্য হতে পারে, বা নামবাচক বিশেষ্য হতে পারে, বা কোনো সর্বনাম পদ এই কর্তার স্থানেতে থাকতে পারে। এবং আমরা জানি যে সর্বনাম পদ বা বিশেষ্য পদকে সাধারণত নামপদ বলে। সুতরাং কর্তা হচ্ছে এক প্রকার নামপদ। এবং আমরা যেটা ক্রিয়াপদের সঙ্গে আগের ভিডিওতে বলেছিলাম, ক্রিয়াপদের সঙ্গে এই কারকের সঙ্গে যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে, ঠিক সেদিক থেকেই বলবো যে বাক্যে যে কাজটা করছে সে যদি কর্তা হয়, এবং এই কর্তা বলতে কর্তার স্থানেতে থাকছে 2টো পদ, বিশেষ্য আর সর্বনাম, 2টো পদ থাকতে পারে। এবং এই বিশেষ্য বা সর্বনামকে আবার বাংলা ব্যাকরণে বলা হয় নামপদ। সুতরাং এই নামপদের সঙ্গে, অর্থাৎ কর্তা মানেই নামপদ, নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক বা কর্তৃকারক। এই যে বাক্যে ক্রিয়াপদের সাথে কর্তার যে সম্পর্ক, কর্তা মানেই কিন্তু নামপদ, কেননা কর্তাস্থানে যেহেতু বিশেষ্য আর সর্বনাম থাকছে, তাই কর্তা মানেই হচ্ছে নামপদ। কর্তার যে সম্পর্ক তাকে বলা হয় কর্তৃকারক। অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তৃপদের প্রত্যক্ষ সম্পর্ককেই বলা হয় কর্তৃকারক। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, রাম খেলছে। তাহলে খেলা এই কাজটা কে সম্পাদনা করছে? রাম নামক ব্যক্তিটি বা রাম নামক ছেলেটি। সুতরাং রাম হচ্ছে কর্তা। আবার রাম কর্তা এবং রাম যেহেতু একটা নাম বোঝাচ্ছে, তাই এটা একটা ব্যক্তিবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য পদ। সুতরাং এটা একটা নামপদ। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে আমরা কারক বলে দিচ্ছি। সুতরাং রামটা হচ্ছে এখানেতে কর্তৃকারক। একইভাবে নৌকাটি জলে ভাসছে, ভাসছেটা হচ্ছে ক্রিয়াপদ। কে বা কি ভাসছে? নৌকাটি। সুতরাং এই ভাষা কাজটা কে সম্পাদনা করছে? নৌকা নামক বস্তুটি। এবং নৌকাটা যেহেতু একটা নামপদ, কারণ এটা একটা বিশেষ্য, একটা বস্তুর নাম বোঝাচ্ছে, বস্তুবাচক বিশেষ্য, তাই বস্তুবাচক বিশেষ্য বলে এটা নামপদ। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে, তাই নৌকাটি হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ যে খেলছে বা ভাসছে, এই দুটো কাজ, রাম এবং নৌকা, এই দুটো একটা ব্যক্তি নামবাচক বিশেষ্য বা ব্যক্তিবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, এই দুটো নামপদের সম্পর্ক আছে বলেই এটা কর্তৃকারক। এই কর্তৃকারক পেতে গেলে আমরা আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে ক্রিয়াপদকে বিভিন্নভাবে প্রশ্ন করে বিভিন্ন কারকগুলোকে আমরা পাচ্ছি। তেমনি এই কর্তৃকারক পেতে গেলে মূলত সমাপিকা ক্রিয়াটিকে কে কিংবা কারা বা কি বা কোনগুলি, এইগুলো দিয়ে প্রশ্ন করতে হয়। অর্থাৎ
সমাপিকা ক্রিয়াকে কে বা কারা, কি বা কোনগুলি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর দানকারী নামপদটি পাওয়া যায় সেই নামপদটি হচ্ছে কর্তা এবং সেই নামপদের সঙ্গে সম্পর্কটাকেই বলা হচ্ছে কর্তৃকারক। প্রশ্নগুলো 4টে হতে পারে কিন্তু মূলত একই, কে একবচনেতে, কারা বহুবচনেতে, কি একবচনে, কোনগুলি বহুবচনে, অর্থাৎ প্রশ্নগুলোও কিন্তু একবচন বা বহুবচনাত্মক দু ধরনের হতে পারে। কারণ কোনো একটা কাজ একজনাই করবে তার কোনো মানে নেই, অনেকজনা করতে পারে। একজনা করলে কে দিয়ে, অনেকজনা করলে কারা দিয়ে। বা কোনো একটা কাজ একটি বস্তু দিয়েই যে হবে তারও কোনো মানে নেই, অনেকগুলো বস্তু একটা কাজ করতে পারে, সেক্ষেত্রে কী বা কোনগুলি, এটাই হচ্ছে প্রশ্নটার বৈশিষ্ট্য। এবার এই যে কর্তা যে কাজটা করছে, এই কর্তা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। অনেক ধরনের বাংলা ব্যাকরণে কর্তা আছে। যেমন প্রথম হচ্ছে প্রযোজক কর্তা। কর্তার প্রচুর শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে আমরা প্রথম লিখেছি প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা কাকে বলে না, যখন কোনো কর্তা একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। অর্থাৎ কর্তা যখন নিজে পরামর্শদাতা হবে, কর্তা যখন কোনো একটা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে, নিজে কাজটা করবে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে, অর্থাৎ সেক্ষেত্রে তার ভূমিকাটা হয়ে যাবে পরামর্শদাতা বা নির্দেশদাতা বা আদেশদাতা। সেই ক্ষেত্রে কর্তাটাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন দেখো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, এখানে ভাত খাওয়াচ্ছে, এই যে খাওয়াচ্ছে ক্রিয়াপদটা, থেকে খাওয়া কাজটা কিন্তু মানে ভাতটা খাচ্ছে কিন্তু শিশু, কিন্তু খেতে নির্দেশ দিচ্ছে মা। মা নিজে ভাতটা খায়নি, তার শিশুকে ভাতটা খেতে নির্দেশ দিয়েছে এবং মায়ের নির্দেশ মতন শিশু ভাতটা খাচ্ছে। সুতরাং মা এখানে নির্দেশদাতা বা আদেশদাতা, কিন্তু সে নিজে কিন্তু কাজটা করছে না। এইটাকেই বলা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক কর্তা কাকে বলবো? যে কর্তা নিজে কোনো কাজ প্রত্যক্ষভাবে না করে মূলত নিজেকে নির্দেশদাতা বা আদেশদাতা বা পরিচালনদাতা বা পরিচালন কর্তার জায়গায় নিজেকে স্থাপন করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তাকেই বলা হয় প্রযোজক কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা অনেক সময় নির্দেশদাতা। এখানেতে এই যে ভাত খাওয়ানোর নির্দেশ বা আদেশটা মাই দিচ্ছে। আবার ঠিক উল্টো দিক থেকে প্রযোজ্য কর্তা, এটা কিভাবে বলবো? যে কর্তা প্রযোজক কর্তার নির্দেশ মতন কাজ করে, হয়তো সেক্ষেত্রে নিজের ইচ্ছা নেই, প্রযোজক কর্তা তাকে আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে, সেই মতন কাজ করছে। অর্থাৎ নিজের ইচ্ছাতেই হোক বা অন্যের বাধ্যবাধকতাতেই হোক, অন্ততপক্ষে যে কর্তা অন্যের কথা মতন কাজ করে, অন্যের নির্দেশ মতন কাজ করে, তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন দেখো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, এই যে শিশুকে এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। কেননা শিশুটার যদি খিদে এই মুহূর্তে নাও পায়, অন্তত মায়ের বকুনির ভয়েতে খেতে বাধ্য হচ্ছে। আবার উল্টো দিক থেকে বলা যেতে পারে, যদি শিশুটির খিদেও পায়, সেদিক থেকেও বলা যেতে পারে মায়ের নির্দেশ মতন সে কাজ করছে। অর্থাৎ খিদে পাক বা না পাক, অর্থাৎ তার ভাত খাওয়ার ইচ্ছাটা থাকুক আর না থাকুক, অন্তত খেতে বাধ্য হচ্ছে সে, সেটা খিদের টানেই হোক আর মায়ের বকুনি বা মায়ের ভয়েতেই হোক, খেতে বাধ্য হচ্ছে, সেই হচ্ছে প্রযোজ্য কর্তা। অর্থাৎ প্রযোজ্য কর্তার কাজটার ক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতার ভাব থাকে, তাকে কিন্তু একটা ফোর্স করা হয় বা বাধ্যবাধকতার সৃষ্টি করা হয়। অর্থাৎ সেই দিক থেকে প্রযোজক কর্তার পার্থক্য কী দাঁড়ালো? প্রযোজক কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, আর প্রযোজ্য কর্তা অন্যের নির্দেশ মতন কাজ করে। প্রযোজক কর্তা একটা নির্দেশদাতা বা উপদেশদাতার ভূমিকায় থাকে, আর প্রযোজ্য কর্তা অনেকটা দাসত্বের ভূমিকায় থাকে, কেন সে অন্যের নির্দেশ মতন বা প্রযোজক কর্তার নির্দেশ মতন বা বাধ্যবাধকতা বশতই কাজটা করতে বাধ্য হয়। এটাই হচ্ছে প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তার পার্থক্য। আবার আরেকটা, যখন কারকের তো আমরা আলোচনা করছি, যখন আমরা বিভক্তি আলোচনা করব, সেক্ষেত্রে দেখো মা এর সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। অর্থাৎ প্রযোজক কর্তায় বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি যুক্ত হয়, আর প্রযোজ্য কর্তায় দেখো শিশু
যুক্ত কে, কে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ প্রযোজ্য কর্তায় কিন্তু কে বিভক্তি যুক্ত হয়, অর্থাৎ প্রযোজক কর্তা বিভক্তিহীন, প্রযোজ্য কর্তা বিভক্তি যুক্ত, এটাও একটা এদের মধ্যে পার্থক্য। আবার প্রযোজ্য কর্তা অনেক সময় কিন্তু গৌণ কর্মের তালিকাতেও চলে যেতে পারে। আমরা যদি প্রশ্নটা এইভাবে করি, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, তাহলে কাকে খাওয়াচ্ছে? শিশুকে। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যাকরণেতে পাই গৌণ কর্মকারক। তাহলে দেখো প্রযোজ্য কর্তা কিন্তু অনেক সময়তে কর্তৃকারকের স্থান হারিয়ে গৌণ কর্মকারকের তালিকায় চলে যেতে পারে, যেটা প্রযোজক কর্তা কোনো দিন যাবে না। প্রযোজক কর্তা নিজের স্থান পুরো একবারে অটুট রাখবে, কোনো রকমভাবে অন্য স্থানে যাবে না। কিন্তু প্রযোজ্য কর্তা অনেক সময়তেই দেখা যাচ্ছে কর্তৃকারকের স্থান বদল করে গৌণ কর্মের তালিকায় চলে যেতে পারে। সুতরাং প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তার কিন্তু অনেক কটা পার্থক্য আমাদের এখানে আলোচনা করা হলো। এরপরেতে তৃতীয় আসছি সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণটা আগে দেখা যাক। ঝড়ে আমগুলি ঝরিয়ে দিল। ঝরিয়ে দিলটা হচ্ছে ক্রিয়াপদ। কে ঝরিয়ে দিল? ঝড়ে। কেটা হচ্ছে এখানেতে নামপদ বা কর্তা। ঝরিয়ে দিল, কে ঝরিয়ে দিল? ঝড়েতে। তাহলে দেখো কর্তাও হচ্ছে, কর্তা শব্দটা, এই কর্তা ঝড়েটা তৈরি হচ্ছে ঝড়যুক্ত এ, আর ক্রিয়াপদ এটাও তৈরি হচ্ছে ঝড়যুক্ত ইয়ে, অর্থাৎ এখানে ঝড়যুক্ত এ বিভক্তি, এখানে ঝড়যুক্ত ইয়ে বিভক্তি, অর্থাৎ মূল জায়গাতে ঝড় আর এখানেও ঝড়, অর্থাৎ কর্তা আর ক্রিয়া একই ধাতু থেকে কিন্তু জন্মাচ্ছে। কর্তাও জন্মাচ্ছে ঝড় থেকে, ক্রিয়াও জন্মাচ্ছে ঝড় থেকে। পার্থক্যটা শুধু আলাদা হয়ে গেছে তার বিভক্তির জন্য। ঝড়ের সঙ্গে এ বিভক্তি যোগ করে এক হয়ে গেছে কর্তা, আর ঝড়ের সঙ্গে ইয়ে বা ইয়া বিভক্তি যুক্ত তৈরি হয়ে এ হয়ে গেছে ক্রিয়া। সুতরাং আমরা বলতে পারি ঝড়, কর্তা এবং ক্রিয়া এরা আসলে একই ধাতু থেকে জন্ম। কি ধাতু সেটা? ঝড় থেকে। সেই দিক থেকে আমরা সংজ্ঞাটাকে বলবো সমধাতুজ। সম মানে একই, ধাতুজ মানে ধাতু থেকে জন্ম নেওয়া। তাহলে সমধাতুজ কর্তা কাকে বলবো? যখন কোনো কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে জন্ম নিচ্ছে তখন সেই কর্তাটাকে বলবো সমধাতুজ কর্তা। যেমন এখানে ঝড়েটা হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরেতে আসছি নিরপেক্ষ কর্তা। উদাহরণ দেখা যাক। অরুণ পাস করলে মা মিষ্টি খাওয়াবে। এখানে কর্তা খোঁজার আগে ক্রিয়াপদকে একটু দেখি কি অবস্থানে রয়েছে। খাওয়াবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর আরেকটা ক্রিয়া আছে দেখো, পাস করলে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা আগের ভিডিওগুলোতেই বলেছিলাম সবসময়তে যখন কারক নির্ণয় করব সমাপিকা ক্রিয়ার দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো, কখনোই অসমাপিকা ক্রিয়াকে গুরুত্ব দেব না। হ্যাঁ, একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতেই পারে, কিন্তু কারক নির্ণয় হয় সবসময় সমাপিকা ক্রিয়াকে কেন্দ্র করে। এখানে তো সেক্ষেত্রে দুটো ক্রিয়াপদই আছে, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই রকম ক্ষেত্র দাঁড়ালে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলবো নিরপেক্ষ কর্তা, আর সমাপিকা ক্রিয়ার কর্তাকে বলবো কর্তৃবাচ্যের কর্তা। যেমন অরুণ পাস করলে মা মিষ্টি খাওয়াবে। পাস করলেটা যদি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে কে পাস করলে? অরুণ। অর্থাৎ অরুণটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই অরুণটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। আবার মিষ্টি খাওয়াবে, কে মিষ্টি খাওয়াবে? মা। খাওয়াবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাহলে এই সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে মা, কাজে এটাকে বলা হবে তখন কর্তৃবাচ্যের কর্তা। তাহলে আমরা নিরপেক্ষ কর্তা কাকে বললাম? কোনো একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া যদি থাকে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা, আর সমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কর্তৃবাচ্যের কর্তা। এরপরেতে আসছি উহ্যকর্তা। উহ্যকর্তা কি? উহ্য মানে হচ্ছে গোপন, গোপন থাকা, মানে লুকিয়ে থাকা। লুকিয়ে থাকলেও অন্ততপক্ষে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি সে আছে,
বুঝে নিই যে সে আছে এবং সে কে হতে পারে সেটাও জানি। ধরা যাক তোমরা 5 বন্ধু মিলে হয়তো লুকোচুরি খেলছো। লুকোচুরির ধর্মই হচ্ছে একজন লুকিয়ে থাকবে, একজন বা দুজন লুকিয়ে থাকবে। হ্যাঁ, তো 5 জন বন্ধু কে কে খেলছো তোমরা জানো। চোখের সামনে যে 4 জনকে দেখছো ধরে নিলে আর একজন যাকে দেখতে পাচ্ছ না তোমরা নিশ্চিত সেই লুকিয়ে আছে। তেমনি উহ্য কর্তাতেও কিন্তু তাই, যে চোখের সামনে না থাকলেও আমরা বুঝতে পারি সেই কর্তাটা কে। যেমন একটা উদাহরণ দিয়েছি, উত্তরটা বলো। বলোটা হচ্ছে ক্রিয়াপদ। কে বলো? উত্তর এখানে নেই, কিন্তু আমরা বুঝতে পারছি কাকে বলা হলো। কথাটাই যে তুমি, এটা হচ্ছে উহ্য কর্তা। অর্থাৎ এখানে সরাসরিভাবে নেই, কিন্তু ক্রিয়াপদ থেকেই কিন্তু আমরা বুঝে যাই যে এটা কাকে বলা হচ্ছে। ক্রিয়াপদটা যদি পাল্টানো হয় এও পাল্টে যাবে। যদি বলি উত্তরটা বলুন, তাহলে ক্রিয়াকর্তা কী হয়ে যেত? আপনি। যদি বলি উত্তরটা বল, তাহলে কর্তা কে হতো? তুই। অর্থাৎ ক্রিয়াপদ দেখি আমরা বুঝে যাচ্ছি যে কর্তাটা কে হতে পারে, তুমি না তুই না আপনি। এটাই বলা হচ্ছে উহ্য কর্তা। ক্রিয়াপদকে বুঝে যে কর্তাকে নির্ণয় করতে হয়, হ্যাঁ, যে কর্তা চোখের সামনে সরাসরি থাকে না, তাকেই বলা হচ্ছে উহ্য কর্তা। এরপর একটা মজাদার আসছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাতে উদাহরণ দিচ্ছি, দেখো রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে যুদ্ধ হয়টা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু রাজায় রাজায় যুদ্ধ হয়, নিশ্চয়ই একজন রাজা যুদ্ধ করছে না, যুদ্ধ করতে কমপক্ষে 2 জন রাজার লাগবে, সেই জন্য 2 জন রাজার কথাই বলা হয়েছে। রাজায় রাজায় যুদ্ধ হয়। সুতরাং এই ব্যতিহার কর্তার ক্ষেত্রে একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যেখানে 2টো কর্তা কমপক্ষে থাকতেই হবে, 2টো কর্তা থাকবে, অর্থাৎ 2 জন ব্যক্তি থাকবে, এবং এই 2 জন কর্তা বা 2 জন ব্যক্তির পক্ষে একটা শত্রুতার সম্পর্ক বা একটা তিক্ত ভাব বা দূরত্ব বা হিংসা প্রতিহিংসা ইত্যাদি সম্পর্ক থাকবে, অন্তত বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। সেরকম পরিস্থিতি দাঁড়ালে সেটাই হয়ে যায় ব্যতিহার কর্তা। আমরা যদি সংজ্ঞা আকারে বলি, কিভাবে বলবো? যে বাক্যে 2টো কর্তা থাকে এবং সেই 2টো কর্তার মধ্যে যদি একটা বিরোধিতার ভাব থাকে, একটা যদি শত্রুতার ভাব থাকে, তখন সেই 2টো কর্তাকে পরস্পরকে বলবো ব্যতিহার কর্তা। এই যেখানে রাজায় রাজায় 2টো রাজার কথা বলা হচ্ছে এবং যুদ্ধ হয়, মানে আমরা বুঝতেই পারছি 2টো রাজার মধ্যে অন্তত আর যাই হোক কোনো বন্ধুত্ব ভাব নেই, যে একে অন্যকে যুদ্ধ করার পর ডেকে মিষ্টি খাওয়াবে। অবশ্যই এখানেতে একজন আর একজনকে হত্যা করার চেষ্টা করবে। সুতরাং এই 2 রাজার মধ্যে একটা শত্রুতার সম্পর্ক বা বিরোধিতার সম্পর্ক রয়েছে, তাই এই কর্তাটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। অর্থাৎ যে বাক্যে 2টো কর্তা থাকবে এবং সেই 2টো কর্তার মধ্যে একটা বিরোধিতা বা শত্রুতার সম্পর্ক থাকবে, সেইটাকে বলা হচ্ছে, তখন সেই 2টো কর্তাকে পরস্পর বলা হবে ব্যতিহার কর্তা। আর ঠিক ব্যতিহার কর্তার বিপরীত হচ্ছে সহযোগী কর্তা। নাম দেখেই বুঝতে পারছো, সহযোগী মানে সহযোগিতা। কখন সহযোগিতা করব? যখন আমার সঙ্গে আরেকজনের বন্ধুত্ব সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু সহযোগী কর্তার ক্ষেত্রেও 2টো কর্তা থাকবে এবং এই 2টো কর্তার মধ্যে অবশ্যই একটা সুসম্পর্ক বা বন্ধুত্ব ভাব বজায় থাকবে। যেমন দেখো, বাবা মা বাজার করছেন, অর্থাৎ বাবা মা বাজার করছেন একসঙ্গে, মানে কি দুজনে একটা আলাপ আলোচনা করে জিনিসপত্র ভালো করে দেখে নিজেদের একে অন্যের সঙ্গে মত বিনিময় করে আলোচনা মানে বাজারটা করছেন। অবশ্যই বাবা মার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এই ক্ষেত্রে। অর্থাৎ সহযোগী কর্তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে 2টো কর্তা আছে এবং এদের মধ্যে অবশ্যই একটা বন্ধুত্ব বা সুসম্পর্ক রয়েছে। এটা হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা কাকে বলবো? যে বাক্যেতে 2টো কর্তা থাকবে এবং সেই 2টো কর্তার মধ্যে পরস্পর একটা মিত্রতার ভাব বা বন্ধুত্ব বা সহযোগিতার ভাব বজায় থাকবে, এটাকেই বলা হচ্ছে সহযোগী কর্তা। ব্যতিহার কর্তা সহযোগী কর্তার মিল কোথায়? 2টোতেই 2টো করে কর্তা রয়েছে। আর 2টোর মধ্যে পার্থক্য কোথায়? ব্যতিহারেতে 2টো কর্তার মধ্যে শত্রুতার সম্পর্ক, আর সহযোগী কর্তাতে 2টো কর্তার মধ্যে বন্ধুত্বর সম্পর্ক বা মিত্রতার সম্পর্ক। এবার আসছি নেক্সট, সাধনকর্তা। সাধনকর্তা কাকে বলবো? যেমন উদাহরণ দিয়েছি, দেখো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো বিষয়টা সম্বন্ধে একটু পরিচয় করা যাক। ঢেঁকি কি? ঢেঁকি হচ্ছে ধান ভাঙার একটা পুরনো যন্ত্র। এখন আমরা ধান মানে বাজারেতে গেলেই তো চাল পেয়ে যাই, সরাসরিভাবে কিনতে পেয়ে যায়,
কেন এখন তোমরা দেখেছো রাস্তার ধারে বহু রাইস মিল আছে, কিন্তু যখন এত এই রাইস মিল ছিল না তখন ধান ভেঙে চাল আমাদেরকেই করতে হতো। কিভাবে? ধান সেদ্ধ করে তারপর সেটাকে ঢেঁকিতে নিয়ে গিয়ে একটা কাঠের যন্ত্র, বিশেষ ঢেঁকি, সেটাতে চাপ দিয়ে বা বারবার সে হামনদিস্তার মতন ভেঙে ভেঙে চাল করতে হতো। তাহলে ঢেঁকির কাজ হচ্ছে ধান ভাঙা। ঢেঁকির আর জীবনে অন্য কোনো কাজ নেই, এবং ঢেঁকিটা কি? কাঠের তৈরি একটা যন্ত্র। এবার বলছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বাস্তবিক ঢেঁকি কোনো দিন স্বর্গে যায় না। স্বর্গে মানুষ মারা যাওয়ার পর বলে যে স্বর্গে যাচ্ছে বা নরকেতে যাচ্ছে। তাহলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে কথাটা, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, প্রবাদ বাক্যর মতন। কথাটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে যার যেটা স্বভাব, সেটা সে যত বিপদেই পড়ুক বা যতই সেই কুস্বভাবের জন্য তার উচিত শিক্ষা হোক না কেন, সে কুস্বভাবটা সে বদলাতে পারে না। হয়তো দেখা যাচ্ছে কোনো একজন মদ্যপান প্রিয় ব্যক্তি, সে আকণ্ঠ মদ্যপান করে করে তার লিভারটি দিয়েছে নষ্ট করে। ডাক্তার তাকে বারবার নিষেধ করেছে যে এইরকম কাজ আর করবেন না। অনেক তার ফ্যামিলি থেকে হয়তো অনেক অর্থ খরচ করে তাকে যা হোক একবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ডাক্তার তাকে বারবার সচেতন করেছে। অথচ দেখা গেল ফ্যামিলির মানুষদের অনুপস্থিতিতে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ঠিক আবার যেমনকে তাই। সেই মুহূর্তে সে ভুলে গেল তার এর আগে কী হয়েছে, এবং তাকে সুস্থ করে আনতে গিয়ে কতটা অর্থ খরচ হয়েছে বা বাড়ির লোকেদের কতটা পরিশ্রম বা দুশ্চিন্তা হয়েছে। অর্থাৎ এই যে তার কুস্বভাবটা, সে হাজারো শিক্ষা পাওয়া সত্ত্বেও সে কিন্তু ত্যাগ করতে পারল না। এটাই এই প্রবাদটার অন্তর্নিহিত অর্থ। কিন্তু আমাদের কারকের ক্ষেত্রেতে এই বিষয়টাকে ঠিক কীভাবে দেখব না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে কথাটার অন্তর্নিহিত অর্থ যদি হয় যে হাজারো বিপদে পড়লেও, এমনকি মরে গেলেও হয়তো সে তার ওই কুস্বভাবটা ছাড়বে না। ওই যে মদ্যপান প্রিয় ব্যক্তি, সে যদি বাস্তবিক এবার মরেও যায়, হয়তো দেখা যাবে যে স্বর্গেতে গিয়েও সে মদ্যপান করছে। তাহলে এখানে সেই দিক থেকে অর্থটা ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙা, অর্থাৎ ঢেঁকির যেটা কাজ সে সেটা করেই যাবে। এবার এই যে ঢেঁকি, এর মধ্যে এটা জড়বস্তু হওয়া সত্ত্বেও এর মধ্যে একটা মানুষের ধর্ম আরোপ করা হচ্ছে। দেখো, অর্থাৎ এই ঢেঁকির মধ্যে কুস্বভাব প্রিয় মানুষদের বৈশিষ্ট্য আরোপ করা হচ্ছে। অর্থাৎ যার যেটা স্বভাব বা কুস্বভাব সেটা সে হাজার বিপদে পড়লেও ত্যাগ করবে না, যেমন ঢেঁকি তার ধান ভাঙা কাজটা থেকে বিরত হবে না। তাহলে এই যে একটা ঢেঁকি বা যন্ত্র, এটা ঢেঁকি মানে একটা যন্ত্র, এই যন্ত্রটাকে এমনভাবে এই বাক্যটাকে তৈরি করা হয়েছে যেন যন্ত্রটাই এখানে একটা কর্তা স্থান দখল করছে, এবং বা বলা যেতে পারে অলক্ষ্যে এই যন্ত্রটা যেন অলক্ষ্যে কোনো একটা মানুষকে এখানে ইঙ্গিত করছে, এমন একটা মানুষকে যে তার ওই কুস্বভাবটাকে ছাড়তে পারছে না। তাহলে এটাই হচ্ছে সাধনকর্তা। সাধনকর্তা বলতে তাহলে আমরা ঠিক কী বুঝবো না, কোনো জড়বস্তুর মধ্য দিয়ে যদি কোনো একটা কুস্বভাব প্রিয় মানুষকে ইঙ্গিত করা হয়, তখনই বা মানুষের একটা বৈশিষ্ট্যকে, এমন একটা বৈশিষ্ট্য যেটা সে হাজার বিপদে পড়েও ত্যাগ করতে পারছে না, সেরকম মানুষটাকেই বা সেই রকম কর্তাটাকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে এখানে ঢেঁকির মধ্য দিয়ে। সুতরাং সাধনকর্তা বলতে আমরা বুঝব যে সমস্ত যন্ত্র বা কোনো উপায়, বিশেষ করে কোনো যন্ত্রকে মধ্য দিয়ে আমরা একটা পরোক্ষভাবে বা অন্তর্নিহিত অর্থে কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করব, তখনই সেটা হয়ে যায় বা সেই যন্ত্রটা হয়ে যায় সাধনকর্তা। তারপরে দেখি বাক্যাংশকর্তা। বাক্যাংশকর্তা, এর বাক্যাংশকর্তা জানতে গেলে আমাদের বাক্যাংশ কাকে বলে নির্ণয় করতে হবে। বাক্যাংশকর্তা কাকে বলে? নামটা দেখেই বুঝতে পারছো, একটা গোটা বাক্যের একটা অংশ, সেটাই হচ্ছে বাক্যাংশ। একটা বাজার থেকে কেক কিনে আনলে সেটাকে 4 পিস করলে একটা পিস হচ্ছে বাক্য, একটা পিস হচ্ছে একটা কেকের অংশ, অর্থাৎ যেটাকে আমরা ভগ্নাংশ বলে দিচ্ছি। সুতরাং একটা গোটা বাক্যের একটা অংশ কি বলা হচ্ছে? বাক্যাংশ। একটা গোটা বাক্যের অংশ বলছি কেন না, এই বাক্যাংশগুলো মূলত শেষ হয় অসমাপিকা ক্রিয়া দিয়ে। আর যেহেতু বাংলা বাক্যতে অসমাপিকা ক্রিয়া দিয়ে শেষ হলে সেটা পরিপূর্ণ বাক্যের মর্যাদা পায় না। একটা বাক্যকে পরিপূর্ণ বাক্য হতে গেলে তাতে ন্যূনতম একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, সেটা উজ্জ্বই থাক বা প্রকাশ্যেই থাক। অর্থাৎ একটা গোটা বাক্যকে পরিপূর্ণ বাক্য হতে গেলে তাতে একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে। যতক্ষণ না সেই সমাপিকা ক্রিয়াটা আমি দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বলবো সেটা বাক্যাংশের জায়গায় আছে। তারপর যাই সমাপিকা ক্রিয়াটা দিলাম
তারপর সেটা বাক্যাংশ থেকে বাক্যর জায়গাতে গেল। সেই হিসাবে বলা যেতে পারে বাক্যাংশ কাকে বলে? কোনো একটা অসমাপিকা ক্রিয়া যুক্ত ক্ষুদ্র বাক্যকেই বাক্যাংশ বলে, যে বাক্যাংশ কিনা মনের ভাবটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারেনি, এখনও কিছু বলার আছে বক্তার বা শ্রোতারও এখনও কিছু শোনার আছে, কেন নয় যে অসমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয়েছে। সেরকম দেখো, পরের মাথায় কাঁঠাল ভাঙা ভালো কাজ নয়। প্রথমেতে দেখো পরের থেকে ভাঙা অবধি আমরা আন্ডারলাইন করেছি, কেন এটা হচ্ছে একটা বাক্যাংশ। কেন বাক্যাংশ সেটা আগে দেখে নিই। পরের মাথায় কাঁঠাল ভাঙা, তাহলে এই যে ভাঙাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া বা কাঁঠাল ভাঙা একসঙ্গেই আমি যদি ধরি, পরের মাথায় কাঁঠাল ভাঙা এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, এবং এই অসমাপিকা ক্রিয়া দ্বারা এটা একটা বাক্যাংশ তৈরি হয়েছে। কেন এটা বাক্যাংশ তৈরি হয়েছে? প্রথমত অসমাপিকা ক্রিয়া দিয়ে শেষ হচ্ছে, এই যে ভাঙা, আর দ্বিতীয়ত দেখো অর্থটাও পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারিনি। পরের মাথায় কাঁঠাল ভাঙা এইটা বলে আমি যদি থেমে যাই, আমারও এখনও কিছু বলার আছে, মানে বক্তা হিসাবে আমারও বলার আছে, শ্রোতা হিসাবে তোমাদেরও এখনও মানে এর বাকিটা কি বলতে চাইছি সেটা শোনার জন্য তোমাদের কৌতূহল আছে। সুতরাং এটা একটা বাক্যাংশ। এই এরকম ধরনের যখন একটা বাক্যাংশ কর্তা স্থান দখল করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। দেখা যাক সেটা কীরকম। ভালো কাজ নয়, কি ভালো কাজ নয়? তাহলে ভালো কাজ নয় তো কি ভালো কাজ নয়? না, পরের মাথায় কাঁঠাল ভাঙা। আমরা বলেইছিলাম কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু কর্তৃকারক হয়। তাহলে এই যে দেখো ভালো কাজ নয়, কি ভালো কাজ নয়? না পরের মাথায় কাঁঠাল ভাঙা, অর্থাৎ এই পরের মাথায় কাঁঠাল ভাঙা বাক্যাংশটা গোটাটাই কর্তা স্থান দখল করেছে, তাই এটাকে বলা হয় বাক্যাংশ কর্তা। ঠিক একইভাবে বিপরীত হচ্ছে উপবাক্যীয় কর্তা। ওই একইভাবে উপবাক্য কাকে বলবো? উপবাক্য হচ্ছে একটা আকারে ছোট বাক্য যেটা একটা সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হবে। এখানে কিন্তু আমি কখনো বাক্যাংশ কথাটাকে ব্যবহার করি, এটা বাস্তবিক উপবাক্য। উপবাক্য মানে একটা গোটা বড় বাক্যের একটা ছোট অংশ, অর্থাৎ একটা গোটা বড় বাক্যের একটা ছোট অংশ বা একটা ছোট বাক্য যেটাকে তুমি আলাদা করেও ব্যবহার করতে পারবে, বা সেই ছোট অংশ হওয়া সত্ত্বেও সে কিন্তু অর্থটাকে সম্পূর্ণভাবে শেষ করবে। মানে খুব সহজ সরলভাবে বললে হবে, কোনো একটা বড় বাক্যের অন্তর্গত ছোট বাক্য যদি সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয় সেটাই হচ্ছে উপবাক্য। তাহলে বাক্যাংশ আর উপবাক্যের পার্থক্য কি? বাক্যাংশ আকারে ছোট কিন্তু অসমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয়, আর উপবাক্য এটাও আকারে ছোট কিন্তু সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয়। বাক্যাংশ বক্তার মনের ভাবকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, যেহেতু এই অসমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হচ্ছে, আর উপবাক্য যেহেতু সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হচ্ছে তাই আকারে ছোট হওয়া সত্ত্বেও কিন্তু অন্ততকে বক্তার মনের একটা ভাবকে প্রকাশ করে দিতে পারে, এবং তার জন্য শ্রোতাকে আরও কিছু শোনানোর জন্য তীর্থের কাকের মতন বসিয়ে রাখবে না গো। যেমন দেখো, গরুতে ঘাস খায়, এটা হচ্ছে একটা উপবাক্য। আমরা বাকি উপবাক্যীয় কর্তা এটাতে পরে যাব, এটা যে উপবাক্য সেটাকে আমরা দেখে নিই। গরুতে ঘাস খায়, এটা দেখো একটা উপবাক্য। কেন? খায় সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয়েছে। গরুতে ঘাস খায় কে না জানে, এই গোটা বাক্যটা থেকে তুমি গরুতে ঘাস খায় এটাকে তুমি আলাদা করে তুলে নাও, তুমি আলাদা একটা বাক্য হিসাবে এটাকে ব্যবহারও করতে পারো, এবং তুমি তোমার বক্তব্যটাকে পরিপূর্ণভাবে শেষও করতে পারছো, এবং যে শুনছে তারও কিছু শোনার জন্য অন্তত এই বাক্যটার ওপর শোনার জন্য আগ্রহ থাকছে না। এটাই হচ্ছে কিন্তু বাক্যাংশ আর উপবাক্যের পার্থক্য। অর্থাৎ বাক্যাংশ অসমাপিকা আকার দিয়ে শেষ, উপবাক্য সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ। বাক্যাংশের এই বাক্যাংশটাকে তুমি আলাদা করে ব্যবহার করতে পারবে না, উপবাক্যের এই বাক্যটাকে ছোট হওয়া সত্ত্বেও তুমি আলাদা করে ব্যবহার করতে পারবে। বাক্যাংশটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, উপবাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে দিতে পারছে। এটাই হলো বাক্যাংশ কর্তা এবং এই বাক্যাংশ আর উপবাক্যের পার্থক্য। এবার ঠিক একইভাবে বলবো, যখন একটা এরকম উপবাক্য সমাপিকা ক্রিয়াযুক্ত অর্থ সমাপ্তিকারী উপবাক্য একটা গোটা বাক্যের কর্তা হিসাবে ব্যবহার হয় তখন তাকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন গরুতে ঘাস খায় কে না জানে, কিভাবে এটাকে নির্ণয় করব কর্তা? কে না জানে, কে না জানে মানে সবাই জানে,
গরুতে ঘাস খায় কে না জানে, কথাটা প্রশ্নের মধ্যেই উত্তর, সবাই জানে। তাহলে কে নার জায়গায় যদি আমি এবার সবাই দিই, সবাই জানে, উত্তরটাকে বসালাম, সবাই জানে। তাহলে জানে সবাই, সবাই এবার কি জানে না গরুতে ঘাস খায়। দেখো কি দিয়ে প্রশ্ন করলে ওই যে কর্তা চলে এলো। তাহলে জানে, কে জানে, সবাই, কেউটা কর্তা, যদি কে দিয়ে প্রশ্ন করলেও কর্তৃকারক হয়। আবার কি জানে, গরুতে ঘাস খায়, কিটাও হচ্ছে কর্তা, অর্থাৎ উপবাক্য কর্তা। সুতরাং যখন একটা অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যাংশ কর্তা হবে তখন তাকে বাক্যাংশ কর্তা বলা হয়, আর যখন একটা সমাপিকা ক্রিয়াযুক্ত উপবাক্য কোনো একটা ক্রিয়াপদের কর্তা হবে তখন তাকে বলা হয় উপবাক্য কর্তা। এরপরে তো আমাদের আসছে আলংকারিক কর্তা। আলংকারিক কথাটা আসছে অলংকার থেকে। অলংকার কি? গয়না। অলংকার আমরা দেখেছি বিভিন্ন দেবদেবীদের মূর্তিগুলোকে গাদা গয়না পরানো হয়। কি ছেলে মানে পুরুষ দেবতা কি মহিলা দেবতা দুজনকেই গাদা গয়না পরানো হয়। বাস্তব জীবনে হয়তো ছেলেরা অত গয়নাগাটি পরে না, কিন্তু মেয়েরা গয়নাগাটি পরে। কেন পরে না? নিজেকে আরও বেশি সজ্জিত করে তোলার জন্য। তাহলে অলংকারের একটা বৈশিষ্ট্যই হচ্ছে, বা গয়নার একটা বৈশিষ্ট্যই হচ্ছে আরও বেশি নিজেকে সজ্জিত করে তোলা। অর্থাৎ অলংকার মানুষ পরে নিজেকে, নিজের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবার জন্য। ঠিক এই যে অলংকারের যে ধর্ম, সৌন্দর্য বৃদ্ধি করা, এই ধর্মটা যদি কোনো একটা কর্তার ওপর আরোপ করা হয় সেটাই তখন হয়ে যায় আলংকারিক কর্তা। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে যখন কোনো একটা জড়বস্তুর ওপর এই ধর্মটাকে এনে একটা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হবে তখনই বলা হয় আলংকারিক কর্তা। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আকাশ আমায় শিক্ষা দিল। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের এই কবিতাটা নিশ্চয়ই মনে আছে, ছোটোবেলাকার পড়া নির্মল বসুর সেই কবিতাটা। হ্যাঁ, আকাশ আমায় শিক্ষা দিল বলে যে কবিতাটা। তাহলে আকাশ আমায় শিক্ষা দিল, এই যে আকাশ একটা জড়বস্তুর ওপর দেখো সজীব বস্তুর আকার ধারণ করছে। কারণ শিক্ষা কে দেয়? মানুষ আরেক ধরনের মানুষকে শিক্ষা দিতে পারে, অর্থাৎ শিক্ষা দেওয়ার কাজটা হচ্ছে শিক্ষকের। তাহলে এই যে শিক্ষকের বৈশিষ্ট্যটা এই জড়বস্তু আকাশের ওপর ধার দেওয়া হচ্ছে, অর্থাৎ আকাশ কবিকে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ এখানে তো জড়বস্তুর ওপর একটা সজীব বস্তু বা কোনো একটা ব্যক্তিত্ব ধর্মের কিন্তু প্রকাশ ঘটানো হচ্ছে, এবং ঘটিয়ে সেটা সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, বাক্যটা সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে এটাই। সুতরাং এখানে আকাশটা হচ্ছে আলংকারিক কর্তা। কিন্তু এইখানেতেই আমাদের গণ্ডগোল পাকিয়ে যায়। সাধারণ কর্তাতেও দেখা যাচ্ছে জড়বস্তুর ওপর সজীব বস্তুর বৈশিষ্ট্য আরোপ করা হলো, আলংকারিক কর্তাতেও দেখা যাচ্ছে জড়বস্তুর ওপর সজীব বস্তুর বৈশিষ্ট্য আরোপ করা হলো। ঠিক আমরা এগুলোকে চিনব কীভাবে? চিনব এদের লক্ষ্যটাকে কেন্দ্র করে। যখন দেখব যে একটা জড়বস্তু সেটা অবশ্য একটা যন্ত্র, জড়বস্তুটা অবশ্যই যখন একটা যন্ত্র, এবং সেই যন্ত্রটাকে মানুষের কোনো একটা কুস্বভাব যে পরিবর্তন হয় না এরকম একটা বৈশিষ্ট্যকে ইঙ্গিত করছে জড়বস্তুটার মধ্য দিয়ে, বা সেই ব্যক্তিটাকে ইঙ্গিত করছে, তখন সেটা সাধনকর্তাতে আমরা পাঠিয়ে দেব। আর যখন দেখা যাবে যে এরকম একটা জড়বস্তু ওপর সজীব বস্তুর ধর্মটা বা মানুষের ব্যক্তিবাচক বৈশিষ্ট্যের ধর্মটাকে আরোপ করে ওই বাক্যটার একটা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, তখন সেটাকে আমরা পাঠাবো আলংকারিক কর্তার দিকে। অর্থাৎ বিষয়টা কাছাকাছি হলেও এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু আছে। কেন? যেহেতু মিলটা আছে, দুটোতেই জড়বস্তুর ওপর সজীবত্ব আরোপ করা হলো, কিন্তু এদের লক্ষ্য এদেরকে নামকরণেতে বা এদের শ্রেণী বৈশিষ্ট্যতে পৃথকত্ব দিয়েছে। এরপর একটা খুবই সহজ, এক ক্রিয়ার বহু কর্তা। মানে যে বাক্যে একটাই ক্রিয়া মানে কাজ আছে অথচ তার কর্তা প্রচুর আছে। যেমন দেখো, যুদ্ধের পরে এলো রোগ শোক মহামারী। এখানে তিনটে রোগ শোক মহামারী, তিনটে কর্তা অথচ ক্রিয়া দেখো এলো একটা। এরকম হয়েই থাকে। আমরা যখন পাড়ায় সবাই মিলে কোনো একটা অনুষ্ঠান করি, কাজ তো একটাই, অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা বা আয়োজন করা, অথচ সেখানে অনেকজন থাকি, অর্থাৎ ওইটাই হচ্ছে অনেক ক্রিয়ার, এই একটা ক্রিয়ার অনেক কর্তা। এখানেও ক্রিয়া একটা এলো আর কর্তা গাদা, রোগ শোক মহামারী। আবার ঠিক উল্টো দিক থেকে বহু ক্রিয়ার এক কর্তা, অর্থাৎ অনেক কাজ কিন্তু একটাই কর্তা। যেমন দেখো, রাম
হাসছে, বকবক করছে, খেলছে। তাহলে এই যে হাসা, বকবক করা, খেলা, তিনটে ক্রিয়ার একটাই কর্তা এখানে, রাম। এটাই হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তা। এই হচ্ছে আমাদের কর্তৃকারকের মূলত বা কর্তার বিভিন্ন শ্রেণীবিভাগ। আশা করা যেতে পারে তোমাদের এই কর্তার বা বিভিন্ন শ্রেণীবিভাগগুলো বোঝা গেছে বা কর্তৃকারক সম্বন্ধেও ধারণা করা গেছে। তো কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। আর এই ভিডিওটার ওপরেতে তোমাদের প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে LRNR ওয়েবসাইটেতে গিয়ে সেটাকে ডাউনলোড করে নাও।